আমি রিয়া কালো জাদু না, তোমরা যেটা ভাবছো সেটা না। আমার উপর কেউ কালো জাদু করেনি, বরং আমি আমার প্রিয় মানুষের উপর কালো জাদু করেছিলাম শুধুমাত্র তাকে না পাওয়ার জন্য। আমি আমার মামাতো ভাইকে অনেক পছন্দ করতাম, যেমন তার গায়ের রং তেমনই তার উচ্চতা। আমার চোখে সে কোনো নায়ক থেকে কম না। আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করতাম। সে আমার থেকে বয়সে 3-4 বছরের বড় হবে। আমি সবসময় তাকে একতরফা ভালোবেসেই গিয়েছি, কখনোই বোনের কথা বলতে পারিনি। আমি যে দেখতে খারাপ সেটা বলবো না। আমি আমার লাইফে অনেকগুলো প্রপোজাল পেয়েছি, কিন্তু সবাইকে রিজেক্ট করে দিয়েছি শুধুমাত্র আমার সেই নায়কটির জন্য। কিন্তু সে যে আমাকে এভাবে অবহেলা করবে ভাবতেই পারিনি। একদিন আমার মামি আমাকে ফোন করে বলল ওদের বাড়িতে বেড়াতে যেতে। আমার মামাতো ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে। আমি তো অনেক বেশি খুশি ছিলাম। লেহেঙ্গা, শাড়ি, কি কি পরবো সবকিছু গুছাতে লাগলাম। কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে, কোনটা পরলে আমি তার চোখের আড়াল হব না। সবকিছু গোছানো শেষ হলে আমি আর মা চলে গেলাম মামার বাড়িতে। অবশ্য আমার মাও জানতো যে আমি আমার মামাতো ভাইকে কতটা পছন্দ করতাম। আমার মা আশায় ছিল তারা যখনই বলবে তখনই আমার মা হ্যাঁ বলে দিবে। তো গায়ে হলুদের দিন আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম, সেও খুব সুন্দর একটা হলুদ পাঞ্জাবি পরেছিল। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই নাচ গান করতেই ব্যস্ত আর আমি তার দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। কিন্তু তাকে দেখলাম সে বারবার একটি মেয়ের কাছে যাচ্ছে, আবার সেই মেয়ের দিকে মুচকি হাসি দিয়ে টেক্সট করে তাকে ইঙ্গিত দিচ্ছে টেক্সট দেখার জন্য। মেয়েটিও মুচকি হাসছে। আমার এসব ভালো লাগছে না। আমি আমার খালাতো বোন ইভাকে বললাম, জুবাইদ ভাইয়া ওই মেয়েটার সাথে কি সম্পর্ক? তখন আমার বোন বলল যে এটা তো জুবাইদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সবাই জানে, তুমি জানো না? আমার মনটা ভেঙে গেল। আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, কি বলছিস এসব? পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি? কতদিনের সম্পর্ক ওদের? ও বলল প্রায় 4-5 বছর তো হবেই। আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। এ কি শুনছি আমি? যার জন্য আমি বছর পার করে রয়েছি সে আমাকে রেখে অন্য কারোর সাথে ফুর্তি করছে। আমি সেখানে দাঁড়িয়ে হতভাগের মতো কান্না করছিলাম জুবাইদের দিকে তাকিয়ে। সবাই আমার দিকে তাকাচ্ছিল কিন্তু জুবাইদ তাকাচ্ছিল না। ইভা আমাকে কাঁদতে দেখে বলল, কি ব্যাপার আপু, তুমি কাঁদছো কেন? ওর কথাটা আমার কানেই গেল না। আমি কেঁদেই যাচ্ছিলাম। মেয়েটা ভারী পাকা মেয়ে, তাই আমাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করে সোজা চলে গেল জুবাইদের মায়ের কাছে, মানে আমার মামির কাছে। সোজা গিয়ে বলল যে জুবাইদ ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা শুনে আমি কান্না করছি। সেখানে মাও বসা ছিল, আরো আত্মীয় স্বজন বসা ছিল। সবার সামনে জুবাইদের মা বলে উঠলো, এতে কান্নার কি আছে? আমার ছেলের গার্লফ্রেন্ড থাকতেই পারে। আর আপা, তোমার মেয়ে কাঁদে কেন? তোমার মেয়ে কি আমার ছেলেকে পছন্দ করে নাকি? তখন আমার মা বেশ লজ্জায় পড়ে যায়, কি বলবে বুঝতেই পারে না। আমি তখন কাঁদতে কাঁদতে মায়ের রুমে চলে আসি, যে রুমে সবাই মিলেই কথা বলছি। সবাইকে দেখে আমি হাত দিয়ে চোখ মুছে মাকে বললাম, সবাইকে দেখে আমি মাকে বললাম, মা চলো, আমি আর এখানে থাকবো না, চলে যাবো। অন্যদিকে আমার মা লজ্জায় মরে যাচ্ছে, কি বলবে বুঝেই পাচ্ছে না। তখন আমার চাচি এনিয়ে বিনিয়ে বলতে লাগলো, তুমি কি মা কষ্ট পেয়েছো? তুমি কি আমার ছেলেকে পছন্দ করতে? আসলে অনেক মেয়েই আমার ছেলেকে পছন্দ করে, আমার ছেলে তো পাত্তাই দিতে চায় না। কি করবে বলো? কিছুই করার নেই। জুবায়েদ আমার সাথে এটা না করলেও পারতো। ছোট থেকে কি ওকে কম ভালোবাসতাম? আমার সাথে এমন বেইমানিটা না করলেও পারতো। আমার মামি, চাচি, খালারা সবাই মিলে আমাকে টিটকারি মারছিল। সেই দিন আমি মাকে নিয়ে সেখান থেকে চলে আসি, আর এক মুহূর্ত সেই বাড়িতে ছিলাম না। আমি চলে যাওয়ার সময় জুবায়েদের সাথে ধাক্কা লাগে। জুবায়েদ এসেছিল কি হয়েছে তা জানার জন্য। জুবায়েদের সাথে ধাক্কা লাগার পর কাঁদো কাঁদো চোখে আমি তার দিকে তাকিয়েছিলাম। ও কিছু একটা আন্দাজ করতে পেরে সোজা চলে গেল রুমের ভেতর। রুমের ভেতর গিয়ে দেখলো সবাই হাসাহাসি করছে। ও গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? সবাই এত হাসছো কেন? আর রিয়া আর ফুপু কাঁদতে কাঁদতে কেন চলে গেল? তখন জুবায়েদের মা, মানে আমার মামি বলল যে তোর গার্লফ্রেন্ড আছে শুনে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। তারা মা মেয়ে আশায় ছিল আমার ছেলের বউ বানাবো ওকে। আমার ছেলের পেছনে কম মেয়ে ঘোরে। জুবায়েদ সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে আসে আমাদের পিছু পিছু। আমরা বাড়ির বাহিরে এসে যেই না গাড়িতে উঠবো ঠিক অমনি জুবায়েদ আমার হাত ধরে টেনে বলল, রিয়া কি শুনছি এসব? তুই আমাকে পছন্দ করতি? আমি এক পর্যায়ে আর নিজেকে সামলাতে না পেরে জুবায়েদ ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। জুবায়েদ আমাকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু আমি আরো জোরে শক্ত করে ধরে রাখি। ওইদিকে আমার কান্না দেখে মাও কাঁদছে। জুবায়েদ এক পর্যায়ে তার থেকে সরিয়ে আমাকে এক ধাক্কা মেরে বলে, কি হচ্ছে এইসব? তোকে আমি বোঝাতে এসেছিলাম কিন্তু তুই দেখছি একটা পাগল। ভালো করেছে মা তোদেরকে অপমান করে দিয়েছে। এই কথা শুনে আমি আর মা হতবাক হয়ে তাকিয়ে রইলাম জুবায়েদের দিকে। এরপর জুবায়েদ আমাকে বকতে বকতে সেখান থেকে চলে গেল আর আমার মা আমাকে হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। গাড়িতে বসে কি পরিমাণ যে কান্না করেছি তা কাউকে বলে বোঝাতে পারবো না। তখন আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো তোর জন্য অনেক ভালো কেউ আছে। আর এমনিতেও ওই বাড়িতে বিয়ে হলে তোর মামির যে কথা শুনলাম তুই
জীবনেও সুখে থাকতে পারতি না। রাতের বেলা খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়লাম, সারা রাত কান্না করলাম। কাকে আমি এত মন দিয়ে ভালোবেসেছি, যে কিনা একটা বারও আমাকে বোঝার চেষ্টা করলো না, সবার সামনে আমাকে এভাবে অপমান করলো। আমি তো বাদ, আমার মাকেও অপমান করেছে। এর প্রতিশোধ আমি নিব, যেভাবেই হোক। আমাকে যত নিচে নামা লাগে আমি নামবো, কিন্তু প্রতিশোধ নেবই। আমি প্রুফ করে দিব যে আমি ফেলনা না। পরের দিন আমি চলে গেলাম আমার এক খালার বাড়িতে। সে খালার বাড়িতে যেতে আমাদের বাড়ি থেকে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। মাকে বলেছিলাম মনটা ভালো নেই, আমি খালার বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। এরপর মা আর কোনো কিছুই আমাকে বলেনি, বলেছে ঠিক আছে যা। কয়দিনের জন্য যাবি? আমি বললাম 5-6 দিন থাকবো সেখানে। এরপর আমি রওনা দিলাম আমার খালার বাড়িতে। খালামণি আমাকে দেখে একটু অবাক হলেন, কেননা এতদিন পর আমি এসেছি। তো খালামণি আমাকে বলল, আসার সময় ফোন দিয়ে আসবি না? তোর জন্য ভালো মতো রান্না করতাম। আমি খালামণিকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুক্ষণ। এরপর তাকে সবকিছুই খুলে বললাম। অবশ্য তিনি আগে থেকেই জানতেন যে আমি ওকে অনেক পছন্দ করি। খালামণি সব শুনে রেগে গেলেন আর বললেন, ওর এত বড় সাহস, তোকে রিজেক্ট করেছে? তুই কি সে কম শুনি? রূপে গুণে সব দিকেই তো ঠিক আছে, তাহলে ও কেন তোকে রিজেক্ট করলো? আমি বললাম, যেভাবে হোক আমি প্রতিশোধ নিতে চাই। তুমি আমাকে কালো জাদুকারী মহিলার কাছে নিয়ে যাও। কালো জাদু? হ্যাঁ, আমি সেই নিকৃষ্ট কাজটাই করি আমার পছন্দের মানুষের উপর, যাকে আমি এত বছর ধরে ভালোবাসি। কিন্তু সে আমাকে একটা বারের জন্য ভালোবাসেনি। আর যখন সে জানতে পারলো আমি তাকে পাগলের মতো ভালোবাসি, তখন সে আমাকে অবহেলা অপমান করলো। আমি আমার খালামণির সাথে সেই কালো জাদুকারী মহিলার কাছে যাই। তাকে গিয়ে সবকিছু খুলে বললে তিনি বললেন যে ছেলের ব্যবহৃত কোনো কাপড় লাগবে। আমি এখন ব্যারাকলে পড়ে গেলাম। এখন আমি ওর পরিহিত কাপড় কোথায় পাবো? ওদের বাড়িতে তো যাওয়া নিষেধ। আর এত অপমানের পর ওদের বাড়িতে কি করে যাই? কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন ব্যবহৃত কাপড় ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার খালামণি আমাকে বুদ্ধি শিখিয়ে দিল, যেভাবেই হোক তুই ওদের বাড়িতে যা, গিয়ে এনিয়ে বিনিয়ে কোনো ভাবে ওর শার্ট বা কোনো গেঞ্জি চুরি করে নিয়ে আয়। তো সেই দিন বিকেলবেলা আমি রওনা দিলাম ওদের বাড়িতে। মা জানতো না, জানলে হয়তো আমাকে যেতেই দিত না, এবং যে পথে পা বাড়িয়েছি সে পথে পাও বাড়াতে দিত না। ওদের বাড়িতে গিয়ে কলিং বেল টিপ দিতেই মামি দরজা খুললো। আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি মামিকে জড়িয়ে ধরে বললাম, মামি কেমন আছো? আর আগের কথাগুলো ভুলে যাও, আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট হোক, তার জন্য আমি এসেছি। তখন মামি কিছুটা ইতস্ত বোধ করলেও খুশি হয়ে যায়। এরপর আমি সোজা চলে যাই আমার মামাতো ভাই জুবায়েদের ঘরে। পেছন থেকে মামি আমাকে বলল, কি ব্যাপার, সোফার রুমে আয়। তখন আমি বললাম যে মামি চিন্তা করো না, আমি জুবায়েদ ভাইয়ের কাছে মাফ চাইতে যাচ্ছি। গিয়ে দেখলাম জুবায়েদ ভাইয়া ঘুমিয়ে আছে। আমি আর জুবায়েদকে কোনো কিছু না বলে আস্তে আস্তে ওর আলমারির কাছে গেলাম। গিয়ে দেখি ওর অনেকগুলো গেঞ্জি রাখা আছে। সেখান থেকে একটা গেঞ্জি আমি নিয়ে নিই এবং সেই গেঞ্জিটা খুব ছোট করে ভাঁজ করে আমার কাপড়ের ভেতরে লুকিয়ে রাখি। এরপর আবার মামির কাছে যাই এবং বলি যে মামি, জুবায়েদ ভাইয়া তো ঘুমাচ্ছে, তাই তাকে ডাকলাম। তুমি বলে দিও যে আমি তার কাছে মাফ চেয়েছি, আমি এখন যাচ্ছি। তো মামি আমাকে বললো, এখনই আসলে আর এখনই চলে যাবি? আর একটু পরে যাস, আমি আজকে বিরিয়ানি রান্না করছি, তাই তুই খেয়ে যা। আমি এটা সেটা অনেক বাহানা দিয়ে সেখান থেকেই বের হয়ে গেলাম। বের হওয়ার সময় হয়তো মামি একটু সন্দেহ করেছিল, বাট তাতে আমার কি, আমি তো যে কাজে এসেছিলাম সেই কাজ হয়েছে। আমি জুবায়েদের গেঞ্জি নিয়ে সোজা চলে যাই সেই কালো জাদুকারী মহিলার কাছে। এই নিন ওর গেঞ্জি, এইবার আপনি এমন জাদু করেন যেন ও আমার পিছু ছাড়া আর কাউকে না বুঝে। ঠিক 2 দিন রাতে জুবায়েদ ভাইয়া আমাকে ফোন করে। আননোন নাম্বার দেখে আমি প্রথমে ভেবেছিলাম আননোন, তবু আমি ফোন ধরে সালাম দেই। ও পাশ থেকে জুবায়েদ ভাইয়ার গলা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রিয়া? প্রথমত জুবায়েদ ভাইয়া আমাকে সবসময় তুই করে বলতো, কিন্তু এই প্রথমবার তুমি করে বলল, তার মানে জাদু কাজ করছে। আমিও তাকে বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো জুবায়েদ ভাইয়া? তখন জুবায়েদ ভাইয়া বলল, ভাইয়া কিসের, তুই আমাকে জুবায়েদ বলবি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। এরপর তার সাথে আমার কথা শুরু। রাত 1টা 2টা 3টা 4টা কথা বলেই যাচ্ছি, কথা যেন শেষ হচ্ছে না। আমরা দুজন দুজনকে এতটাই ভালোবেসে ফেলেছি যে মনে হচ্ছে আমাদের মতো ভালোবাসা আর কারো মনে নেই। এমনি কেটে গেল 4 দিন। 4 দিন পর আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। কল রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে বলল সে নাকি জুবায়েদের গার্লফ্রেন্ড। জুবায়েদের গার্লফ্রেন্ডের কল দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি কলটা রিসিভ করলাম। তখন জুবায়েদের গার্লফ্রেন্ড কান্নার স্বরে বলল, আপনি কি রিয়া? আমি তাকে বললাম, হ্যাঁ আমি রিয়া। তখন সে বলল, ঠিক আছে, আমি বাড়তি কোনো কথা বলবো না, আসল কথায় আসি। জুবায়েদ কিছুদিন যাবত আমাকে ইগনোর করছে, সমস্যা কি? কি সমস্যা সেটা আমি কি করে বলবো? আমাকে কেন ফোন করেছেন সেটা বলেন। আমি সবটা জেনেই ফোন করেছি আপনাকে। আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে কিসের এত কথা বলেন? ও হ্যালো, আপনার বয়ফ্রেন্ড মানে? জুবায়েদ আমার বয়ফ্রেন্ড। শোনো রিয়া, তুমি আমার সম্পর্কে ছোট হবে, তাই আমি তোমাকে তুমি করেই বলছি।
আমাদের মাঝে এসো না, ছোট আছো ছোটর মতোই থাকো। জুবাইদ আর আমার 4 বছরের সম্পর্ক, আর এটা ওরা আমার ফ্যামিলির মানুষও জানে। তাই শুধু শুধু তুমি বাচ্চা মানুষ আমাদের মাঝে এসে ঝামেলা পাকিও না। ভালো মতো বোঝাচ্ছি, জুবাইদ আর আমার মাঝখান থেকে সরে যাও। তখন আমি একটু রাগান্বিত স্বরে বললাম, কিসের সম্পর্ক তোর সাথে? কিসের সম্পর্ক জুবাইদের সম্পর্ক আমার সাথে। ওকে আমি ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে, আর তুই আমাদের মাঝে আসছিস। এই মেয়ে, এই তোমার সাহস তো কম না? তোমার সাথে ভালো মতো কথা বলছি দেখে কি তুমি আমাকে তুই করে বলছো? হ্যাঁ বলছি, কি করবি তাতে? আর এখন তো জুবাইদ তো তোর নেই, জুবাইদ আমার হয়ে গেছে। ওকে আমি যা বলি ওই তাই করে। জুবাইদ তোকে এখন পাত্তাও দেয় না। রিয়া, বেশি বকো না, মেরে তোমার মুখ ভেঙে ফেলবো। জুবাইদ শুধুই আমার, ওর সাথে আমার 4 বছরের সম্পর্ক, আর আমি ওকে বিয়ে করব। জুবাইদের বউ হওয়ার কল্পনা তুই শুধু করেই যাবে, কিন্তু হতে পারবে না। জুবাইদের বউ শুধু আমি হব। আমি তার সাথে আমার অনেকক্ষণ তর্ক হয়। তর্কের এক পর্যায়ে সে আমাকে হুমকি থামকি দিয়ে ফোন কেটে দেয়। আমিও হাসতে থাকি আর মনে মনে বলি, জুবাইদ এখন আমার কথাই চলবে। তোর 4 বছর কেন, 10 বছরের সম্পর্ক হলেও জুবাইদ তোকে এখন আর পাত্তাই দিবে না। জুবাইদের সাথেও আমার সম্পর্ক অনেক ভালো যেতে লাগলো। ওইদিকে জুবাইদকে আমি বলেছি ওর গার্লফ্রেন্ডকে ব্লক করে দিতে, কেননা সে বারবার জুবাইদকে ফোন করে কান্নাকাটি করতো। জুবাইদ আমার কথা মতো সে মেয়েকে ব্লক করে দেয়। আমার রাস্তা ক্লিয়ার। তো একদিন সকালবেলা সেই কালো জাদু মহিলা বলল, তোমার হাতে আর 2 মাস সময় আছে। কালো জাদুর মেয়াদ 6 মাস। তাই তুমি যদি ওকে পেতে চাও তাহলে তুমি এই 2 মাসের মধ্যে ওকে বিয়ে করে ফেলো, নয়তো তুমি ওকে আর কখনোই পাবে না। এই কথা শুনে আমি জুবাইদকে ফোন করে বললাম, জুবাইদ যেমনি হোক আমাকে তুমি বিয়ে করো। জুবাইদ তো রাজি, কিন্তু আমার মামা মামি কেউই রাজি না। আর এই বিয়েতে আমার মাও রাজি না, কারণ আমার মা ভালো করেই জানে আমার মামি কখনোই আমাকে মেনে নিবে না। তো যাই হোক, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমাদের বিয়ের খবর শুনে জুবাইদের গার্লফ্রেন্ড গলায় ফাঁস দেয়। অকালে ঝরে গেল একটি প্রাণ। খবরটা পেয়ে জুবাইদের খারাপ লেগেছিল, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে জুবাইদকে ভুলিয়ে রেখেছি। সেই মেয়ের মা বাবা জুবাইদের নামে মামলা করলো। অবশ্য জুবাইদের গার্লফ্রেন্ড চিঠিতে লিখে গিয়েছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু তারপরও সেই মেয়ের মা বাবা কেন যে আমার স্বামীকে দায়ী করলো সেটাই বুঝতে পারলাম না। এই নিয়ে অনেক ঝামেলা হলো। তাদের ফ্যামিলি তো আমাকে মেনে নিল না। আমি আমার বাড়িতেই থাকতাম। মাও আমার সাথে ওরকম একটা কথা বললো না, কেননা আমি না জানিয়ে এরকম একটা কাজ করে ফেলেছি। কেটে গেল 1.5টা মাস। হাতে সময় মাত্র 15 দিন। হাতে মাত্র সময় 15 দিন। কি করব বুঝতে পারছি না। ওইদিকে আমার আর ওর ফ্যামিলিতেও অনেক ঝামেলা চলছে। ওর মা প্রতিনিয়ত আমার মাকে হুমকি দেয়, আমার মা খারাপ তাই আমিও খারাপ, এটা সেটা আরো অনেক বাজে বাজে কথা বলে। এমনি দেখতে দেখতে কেটে গেল 14 দিন। হাতে মাত্র 1 দিন। রাত 12টার পরে আমি জুবাইদকে ফোন করলাম। জুবাইদ ফোন ধরলো না। আমি প্রায় পাগল হয়ে গেলাম। 20-25 বার ফোন করলাম, কিন্তু ও ফোন ধরলো না। সকালবেলায় আমি ওদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম জুবাইদ সেখানে নেই। কোথায় গেছে মামিকে জিজ্ঞেস করলে উল্টো মামি আমাকে মারতে আসলেন। কাল নাগিনী রাক্ষসী এটা সেটা বলে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল। কোনো উপায় না পেয়ে আমি সোজা চলে গেলাম সেই কালো জাদু মহিলার কাছে। সেই মহিলা বলল, তোমাকে তো আগেই বলেছি কালো জাদুর মেয়াদ 6 মাস। এতদিন তুমি তোমার প্রেমিককে জাদু টোনা করে আটকে রেখেছিলে। যেহেতু কালো জাদুর মেয়াদ শেষ, তাই সে সবকিছুই ভুলে গেছে। আমি কাঁদতে লাগলাম আর তার পা জড়িয়ে ধরে বললাম, যেভাবেই হোক আপনি আমার জুবাইদকে আবারও ফিরিয়ে এনে দিন। এর বিনিময়ে যা লাগে আমি তাই দিব। কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। হতাশ হয়ে আমাদের বাড়িতে আসলাম। এসে দেখি আমার মামা মামি এবং জুবাইদ আমাদের ঘরে বসে আছে। আমাকে দেখে জুবাইদ তেড়ে আসলো আমাকে মারার জন্য। আমার চুলের মুঠি ধরে বলল, তাসফিয়া মারা গেছে কিভাবে, সত্যি করে বল, তুই কি করেছিস ওর সাথে? আমি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলাম, আমি কিছু জানি না। কিন্তু এক পর্যায়ে জুবাইদ আমাকে একটা চড় মেরে বসে। আর ওকে আটকানোর জন্য কেউই আসেনি। জুবাইদ হাউমাউ করে কাঁদতে লাগলো ওর গার্লফ্রেন্ডের জন্য। জুবাইদের হাতে ওর গার্লফ্রেন্ডের চিঠি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জুবাইদ পাগলের মতো কাঁদতে লাগলো। এক পর্যায়ে মাটিতে গোড়াগড়ি করে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। আমি দৌড়ে গেলাম আমার মায়ের কাছে। আমার মা মুখ ফিরিয়ে নিল। মামা মামির কাছে কি যাব, মামা মামি পারলে আমাকে মেরেই ফেলবে। এরপর তারা জুবাইদকে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। কেউই যেন আমার কান্না দেখেও দেখলো না। যা হয়েছে সবকিছুর জন্য আমি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আমি জুবাইদকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মা আমাকে বলল, তোর মতো মেয়েকে আমার গর্ভে ধারণ করেছি, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। তুই এত নিচে নামলি। আমি ভাবতে লাগলাম সবাই কি করে জেনে গেল। এরপর মা আমাকে একা করে চলে গেল আমার নানু বাড়িতে। সম্পূর্ণ বাড়িতে আমি একা, কেউ আমার খোঁজ খবর নেই। মুহূর্তের মাঝে আমি দেখলাম একটা কালো ছায়া, যেটা ছিল একটা শয়তানের মতো দেখতে। সে আমার পাশে এসে বসে আছে। মূলত কালো জাদুর সম্পূর্ণ কথা আমার সেই খালামণি সবাইকে বলে দেয়, কেননা 6 মাস পূর্ণ হওয়ার 2 দিন আগে থেকে সেই কালো ছায়া খালামণিকে অনেকভাবে বিরক্ত করছিল। এক পর্যায়ে খালামণি ভয় পেয়ে যায় এবং সবাইকে সবকিছু বলে দেয়। দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এখনো সেই কালো ছায়াটি আমার সাথেই আছে। আর আমার জুবাইদের কথা কি বলবো,
ওকে শিকলবন্দি করে রাখা হয়েছিল 3 বছর। কিন্তু একদিন ও কিভাবে যেন ছাড়া পেয়ে দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনের কাছে গিয়ে ট্রেনে ঝাঁপ দেয়। আর সেখানে ওর করুণ মৃত্যু হয়। ওর দেহটা একদম খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। আর আমিও পাগলের মতোই হয়ে আছি। না পেলাম আমার পছন্দের মানুষকে, না হতে পারলাম কারো ঘরের বউ। মাও মুখ ফিরিয়ে নিয়েছিল আমার থেকে, শুধু 3 বেলা এসে খাবার দিয়ে যেত আমার রুমে। এভাবেই কাটছে আমার জীবন। তো গল্পটা কেমন লাগলো? গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।